প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা, স্বাগত ক্রাইম সিনে। সমাজে প্রতিনিয়ত ঘটছে নানা অপরাধ, একটি অপরাধ জন্ম দিচ্ছে আরেকটির। ঘটে যায় সব অপরাধ আর অনিয়মের অনেক কিছু আবার হারিয়ে যায় অন্ধকারে। সেসব তথ্য এবং পেছনের সত্য আপনাদের সামনে উপস্থাপন করতেই আমাদের পাক্ষিক আয়োজন ক্রাইম সিন। ছাত্রজীবন শেষ করে গ্রামের শিক্ষকতা পেশায় যোগদান, কিন্তু তাতে মন না বসায় পাড়ি জমান ঢাকায়। সেখানে একটি MLM কোম্পানিতে মাত্র 900 টাকা বেতনে চাকরি, তাতেও পোষাচ্ছিল ছিল না। কিছুদিন না যেতেই নিজেই খুলে বসেন MLM কোম্পানি। এরপর ধীরে ধীরে কয়েক বছরের মাথায় একটি দুটি করে 17টি প্রতিষ্ঠানের মালিক, হাজার হাজার কোটি টাকার সম্পদ। বিষয়টি অবিশ্বাস্য নাটকীয় মনে হলেও এমনই ঘটনা ঘটিয়েছেন পিরোজপুরের রাগিব আহসান। তার প্রতিষ্ঠিত এহসান গ্রুপে আমানতকারীর সংখ্যা কয়েক লাখ। রাগিব এসব কিছু করেছেন ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে। এহসান গ্রুপের পক্ষে বিশাল বিশাল মাহফিলে বয়ান করতেন দেশের খ্যাতিমান ইসলামী বক্তারা। তাদের মাধ্যমেই সুকৌশলে বিনিয়োগের নামে এহসান গ্রুপের অর্থ লগ্নি করতে উৎসাহ দেওয়া হতো সাধারণ মানুষদের। দর্শক, শুরুতেই জেনে আসি রাগিব আহসানের দ্রুত উঠে আসার গল্প। শরিয়া ভিত্তিক সুদমুক্ত বিনিয়োগ, জাহান্নামের আযাব থেকে মুক্তি, 10 বছরে আমানতের দ্বিগুণ লাভ, এমন নানা প্রলোভন আর ধর্মীয় ভীতি কাজে লাগিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেন পিরোজপুরের খলিশাখালী গ্রামের রাগিব আহসান। গড়ে তোলেন এহসান গ্রুপ। তার কথায় বিশ্বাস করে এহসান গ্রুপে বিনিয়োগ করেন লক্ষাধিক মানুষ। রাগিব আহসান বললে যে ঠিক আছে, তোমার টাকা মার যাইবে না, টাকা না গেলে তো রেজাল্ট হুজুরি দেব। এই বললে আমার টাকা ওই জায়গায় রয়েছে, জমা দিয়েছি এককালীন। টাকাটা একবার ম্যাচ শেষ হয়েছিবার, দুবার আনতে গেছিবার। রাগিব আহসান আমার গেটের ভিতরে নিয়ে বলে, এই ওই জিতে কাপড় চুপুর লই যা, নাইলে টাকা যে সময় পারবো সেই সময় দিম। টাকা দিয়েছি তো হেগোদারে দিয়েছি, যে হেরা কইছে যে তুমি বিপদে পড়লে ওই টাকায় তোমার কথা কইবে, তুমি হেয়ের জানে তো তুমি লাভ পাবা, সেই কারণে থইছি। সবচেয়ে বড় কথা হলো যে তার পক্ষে অনেক হুজুর আসছে বিভিন্ন জায়গা থেকে, এবং তারা মানে এটি বক্তৃতা, তারপরে ওয়াজ টওয়াজে পড়ছে, এবং তারা বলছে শুনছি যে তারা এই টাকা, তাদের কাছে টাকা রাখা মানে আল্লাহর কাছে টাকা রাখা। তা চিন্তা করলাম যে তো সবাই হুজুর, সবাই বিশ্বাসটা অটোমেটিক এসে গেছে। আর রাগিব আহসানের প্রতারণার শুরু 13 বছর আগে 2008 সালে। 1999 সালে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস ও 2000 সালে খুলনার একটি মাদ্রাসা থেকে মুফতি ডিগ্রি লাভ করেন রাগিব আহসান। এরপর পিরোজপুরের একটি মাদ্রাসায় শিক্ষক হিসেবে চাকরি নেন, ইমামতি করেন মাদ্রাসা মসজিদে। 2007 সালে মাদ্রাসার চাকরি ছেড়ে ঢাকায় এহসান এস মাল্টিপারপাস নামে একটি MLM কোম্পানিতে 900 টাকা বেতনে চাকরি নেন রাগিব আহসান। 2008 সালে পিরোজপুরে নিজেই প্রতিষ্ঠা করেন এহসান মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড নামে একটি কোম্পানি। দ্রুত সময়ে কোম্পানির প্রচারণার জন্য টার্গেট করেন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও কওমি মাদ্রাসার শিক্ষকদের। কৌশলে মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করেন রাগিব আহসান। শুরুটা হলো সমবায় মন্ত্রণালয়ের যে মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি, যেমন এহসান MCS লিমিটেড থেকে শুরু। এরপর তো এহসান রিয়েল এস্টেট বিল্ডার্স তিনি করলেন। এরপর তো বিভিন্ন গ্রুপ হয়ে যায়, উনি নাম দিলেন এহসান গ্রুপ। 2008 সালে শুরু থেকেই আমার এই পূর্ণাঙ্গ দেশ ছিল। আমি ওই সময় তার সাথে ওই সদস্য হয়েছিলাম। আমি বলছি আপনি কোন ধরনের লেনদেন করেন, তখন তিনি আমাকে এমনকি কাগজপত্র নামাইয়ে দেখাইছেন, দেখেন এই শরীর সম্মত আমি লাইসেন্স নিছি, এখন এই লাইসেন্সের মাধ্যমে আমি শরীর সম্মত ব্যবসা বাণিজ্য করব। যদি কোনো ব্যবসা থেকে না দিয়ে এই টাকা জনগণের টাকা দিয়েই যদি জনগণকে দেওয়া হয়, তাহলে তো এটা শরীর সম্মত হয় না, এটা অবৈধ হয়ে যায়। তাই পরবর্তীতে এই সমস্যার কারণে মনে করলাম যে আসলে উনি জনগণের টাকা দিয়েই হয়তো বা টাকা দেশে যেটুকু ব্যবসা হইতো এটুতে তার হইতে বা বড় বড় মাহফিল বিভিন্ন সময় আমরা বলেছি যে এত খরচা জনগণের টাকা দিয়ে এগুলো করলে পরবর্তীতে কি হবে, কিন্তু ওই সময় আমাদেরকে কিছু ধমক দিয়ে বসাই দিতে। 2011 সালে একটা লোক মারা গেছে মুরুগ্রাম, একজন সদস্য মারা যাওয়ার পর আমার মাইকের দোকান ছিল, মাইক নেছে ওইখানে দোয়া মাহফিল করছে। হঠাৎ ওই একটা ফর্ম নিয়ে আসছে মিন্টু স্যারে আর নজর,
এইটাই সইটাই দিয়ে তুমি কাজ করো। আমি কীভাবে কাজ করবো? কয় এইভাবে। এটা কি নিয়ম কি? এর সময় বলছে নিয়ম এটা টাকা নিয়ে জায়গা কিনবে এবং বিক্রি করবে। ওই এগো কথা মতো ওই বুঝ দিল এইভাবে ব্যবসা বাণিজ্য। আমি ওই এলাকায় ঢুকলাম, ঢুকে আমাকেও মিটিং করলো ওই সার্কিট হাউসে, সদস্য নিলাম, নিয়ে এরাও বুঝলো ভালো কার্যক্রম। তারপর তারা ডাকলো, ওইখানে বিরিয়ানির প্যাকেট ট্যাকেট দেয়, বুঝাইয়ে দিল হুজুরেরা। আমার বেশি বুঝান লাগে না, তারাই বুঝাই দিয়েছে। 3টি স্কিমে প্রতারণার ফাঁদ পেতেছিল এহসান গ্রুপ, যার প্রত্যেকটিতেই ছিল আমানতকারীদের জন্য লোভনীয় অফার। প্রলোভন ছিল মাঠ কর্মীদের জন্য। সংগ্রহকৃত আমানত থেকে 20% হারে লভ্যাংশ পেতেন মাঠকর্মীরা। ফলে দ্রুত বাড়তে থাকে এহসান গ্রুপে গ্রাহকের সংখ্যা। আমানত ছাড়িয়ে যায় হাজার হাজার কোটি টাকা। শুরুর দিকে কয়েক বছর গ্রাহক ও মাঠকর্মীদের লভ্যাংশের টাকা পরিশোধ করে আস্থা অর্জন করেন রাগিব হাসান। 3টি স্কিম, একটা ছিল MSS মাসিক সঞ্চয়, একটা KSS এককালীন সঞ্চয় এবং মাসে মাসে তার লভ্যাংশ প্রদান করতেন, আর একটা ছিল ASS যেটা এককালীন সঞ্চয় এবং মেয়াদান্তে তার সমুদায় লাভসহ ফিরিয়ে দেওয়া। এই 3টে স্কিম। DPS 8 বছর, 7 বছর টাকা দিত, 8 বছরে ক্লিয়ার হয়ে যাইত। 8 বছরে ক্লিয়ার হয়ে গেলে তার দ্বিগুণ দেবে, আনুমানিক দ্বিগুণ, কম বা বেশি এইভাবে বলতো। এরপর করলো 45 মাসেরটা, 54 মাসেরটা। সেটা আবার করলো 45 মাসে দেবে 1800 টাকা বা 1700 টাকা। 45 মাস পর সেই আসল টাকা নিয়ে যাবে, 45 মাসের পর উঠাইতে পারবে না। 10 বছরের না, যদি 10 বছরের আগে উঠে যায় কেউ, তবে ওই 4 বছর হলে 4 বছরের মেয়াদি টাকা পাবে। যদি বেশি নিয়ে থাকে ওইটা ফেরত দিতে হবে। এইটা আর কি বুঝাইলো। আর একটা করছে 54 মাস, 54 মাসে যদি কেউ 1 লাখ থইতো, সে 2 লাখ টাকা আনুমানিক পাইবে। এটা ফিক্সড করে দিয়েছে, বা একটু কম বা বেশি হইতে পারে। এইভাবে আমরা সিকিউরিটিতে ওইভাবে থইলাম। এহসান গ্রুপে বিনিয়োগকৃত আমানতের নিরাপত্তা নিয়ে গ্রাহক বা মাঠকর্মীদের মাঝে সন্দেহের সৃষ্টি হলেই পিরোজপুরের বিভিন্ন স্থানে বিশাল মাহফিলের আয়োজন করতেন রাগিব হাসান। মাহফিলে বক্তব্য রাখতেন কুয়াকাটা হুজুর সহ দেশের খ্যাতনামা ইসলামী বক্তাগণ। বিদেশ থেকেও বক্তারা আসতেন রাগিবের মাহফিলে। তারা এহসান গ্রুপকে শরিয়া ভিত্তিক সুদমুক্ত প্রতিষ্ঠান আখ্যা দিয়ে সেখানে বিনিয়োগের জন্য সাধারণ মানুষদের উৎসাহী করতেন। মাঝে মধ্যেই বিভিন্ন মসজিদ, মাদ্রাসার ইমাম, মুয়াজ্জিন, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের রাগিবের প্রতিষ্ঠিত নূরি মদিনা ক্যাডেট একাডেমি বা নূরজাহান মহিলা মাদ্রাসায় দাওয়াত দেয়া হতো। অনেক সময় ওই নূরে মদিনায় বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দিতেন। ওখানে বসে তিনি সদস্য বুঝাতেন যে এই স্কিমে আমি এইভাবে ব্যবসা করতেছি, আমি এই প্রতিষ্ঠান, আমি একজন শিক্ষানুরাগী মানুষ, আমি এই আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি রিসার্চ সেন্টার করছি, নূরে মদিনা করছি, নূরজাহান করছি, এখানে ক্যাডেট মাদ্রাসা হচ্ছে, আমি জমি কিনতেছি, আমি ব্যবসা করতেছি, অগাধ ব্যবসা আমার হচ্ছে, এর থেকে আপনাদেরকে লাভ দিতেছি। আর মানুষ এগুলো দেখতেছে। বড় বড় আলেম মনে করেন আহমদ শফির মতো মানুষ, এবার আপনার ভারতের ডায়বানদের বড় বড় ওলামা হযরত, এই হাফিজুর রহমান কুয়াকাটার মতো আলেম, এরা অ্যাডভাইস হিসেবে যখন কাজ করে, তখন মানুষ আর কি বাকি থেকে কি বলেন। সুদমুক্ত বিনিয়োগের কথা বলে শরীয়তের ধোঁয়াশা তুলে আলেমদের ফাঁদে ফেলেছেন রাগিব হাসান, এমনটাই মনে করছেন এহসান গ্রুপের প্রতারণার শিকার এই ইমাম। বহুত কর্মীরা আছে যারা আগেই তাদের নিজস্ব টাকাগুলি বিনিয়োগ করছে হালাল পন্থায়, যে হালাল পন্থায় আমাদের বিনিয়োগ করা দরকার। আসলে এই হালাল বললেই এই শরীয়তের ধোঁয়াশা দিয়েই এ সমস্ত আলেম আমাদেরকে আসলে ফাঁদে ফালাই দিচ্ছে। অনেকে বলে যে আসলে লোভে পড়ে যাচ্ছে, সবাই আসলে তো লোভী না। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে খলিশাখালী গ্রামে ছোট্ট একটি ঘরে পরিবার নিয়ে বসবাস করতেন রাগিব হাসানের পিতা আব্দুর রব। বর্তমানে রাগিব হাসানের পিতা ও ভাই বোনদের রয়েছে আলাদা আলাদা বাড়ি, রয়েছে ব্যক্তি মালিকানাধীন 2টি মাদ্রাসা। অনেকের ধারণা এহসান গ্রুপের অর্থ লোপাট করেই এই সম্পদের মালিক হয়েছেন তারা। হুজুরের ইতিহাস তো এই যে বক্সবাড়ির ওখানে ছোট ঘর ছিল মাদ্রাসা, আমাকে গ্রাম গায়ের পোলাপান যত সব পড়াইতো, হিন্দে পড়াই আইসে বক্সবাড়ির সামনে, হে জায়গাও মাদ্রাসা ছিল, সেই হিন্দে পড়াইয়া গেছে ওই গাংপাড়ে। এখন গাংপাড়ে যাইতো প্রতিষ্ঠান খুলিয়া, এখন গ্রামবাসী দেশ বিদেশের শিক্ষক এতিম মিসকিন ওখানে পড়াইতেছে। এরপর ওইটা একটা মহিলা মাদ্রাসা করছে। আগে পুরান বাড়ি ছিল, এখন ওই জায়গায় গাংপাড়ে ওই জায়গায় বাড়ি থাকে। দর্শক, এতক্ষণ এহসান গ্রুপের প্রতারণার নানা গল্প শুনছিলাম। এসব নিয়ে বিস্তারিত খোঁজখবর নিয়েছেন আমাদের সহকর্মী কাউসার হোসেন, তিনি আছেন স্টুডিওতে।
কাউসার, আপনাকে স্বাগত। আচ্ছা কাউসার, এই যে এহসান গ্রুপের যে প্রতারণার গল্পটা শুনছিলাম, এ আসলে কিভাবে তার মাথায় ঢুকলো MLM ব্যবসা? এহসান গ্রুপের যিনি প্রতিষ্ঠাতা রয়েছেন রাগিব আহসান, আসলে তার শুরুটাই কিন্তু হয়েছে একটি অপরাধ দিয়ে। 2007 সালে যখন স্থানীয় শহরতলির পিরোজপুরের একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন এবং ওই মাদ্রাসার যে মসজিদ রয়েছে সেই মসজিদের ইমামতি করতেন, এবং মাদ্রাসাটার নাম হলো কে নগর কোরআন মাদ্রাসা। এবং ওই মাদ্রাসা থেকে 2007 সালে একটি ছাত্রকে পাশবিক নির্যাতনের অভিযোগে তাকে কিন্তু সেই ইমামতি পদ থেকে এবং শিক্ষক পদ থেকে বহিষ্কার করা হয়, এবং তিনি আসলে লোক লজ্জায় বলেন বা যে কোনো একটি কারণে পিরোজপুর ছেড়ে ঢাকায় চলে যান এবং সেখানে একটি MLM কোম্পানিতে তিনি 900 টাকা বেতনে চাকরি নেন। এবং তিনি অল্প দিনের মধ্যেই কিন্তু সেই MLM ব্যবসাটি আয়ত্তে নিয়েছেন, কারণ তিনি খুবই চতুর ছিলেন এবং তিনি মনে করলেন যে কেন তিনি অন্যের কোম্পানিতে চাকরি করবেন, এটি তো তিনি নিজেই করতে পারেন। এবং 1 বছর ঢাকায় সেই কোম্পানিতে চাকরি করার পরে তিনি কিন্তু সরাসরি পিরোজপুর চলে যান, এবং পিরোজপুর আসলে জামাত অধ্যুষিত একটি এলাকা, এবং পিরোজপুরে দীর্ঘদিন ধরেই কিন্তু দেলোয়ার হোসেন সাঈদী জামাত নেতা, উনি সংসদ সদস্য ছিলেন, এবং এ কারণে কিন্তু ওই এলাকার মানুষের মধ্যে আসলে ধর্মীয় অনুভূতিটা একটু বেশি। এবং রাগিব আহসান কিন্তু ছোটবেলা থেকেই বড় হয়েছেন এই মাদ্রাসা লাইনে, এবং তিনি মাদ্রাসার ছাত্র ছিলেন। তার বাবা ধর্মীয় অনুভূতিটাকেই সে কাজে লাগিয়েছে, এবং এই ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে যে একটা ব্যবসা দাঁড় করানো যায়, সেটা তার মানে অপরাধ জগতে বা তার অপরাধ মন মানসিকতা শুরু থেকে, যেটা আপনি বলেছেন যে একটা ঘটনার পর তিনি ঢাকায় চলে আসেন, সেই চিন্তা থেকেই তার অপরাধ প্রবণতার ভেতর থেকে তার ব্যবসাটায় আসা, এটাই বলতে চাচ্ছেন? হ্যাঁ, এবং তিনি কিন্তু পিরোজপুর ঢাকা থেকে সরাসরি পিরোজপুর গিয়ে সেখানে যারা আলেম সমাজের লোক আছে, কওমি মাদ্রাসার শিক্ষক রয়েছেন, ইমাম মুয়াজ্জিম রয়েছেন, তাদেরকেই কিন্তু তিনি টার্গেট করে তাদের সাথে তাদের যে MLM ব্যবসার পরিকল্পনা শেয়ার করেন, এবং তাদেরকে নিয়ে কিন্তু তিনি তার কার্যক্রমটা শুরু করেন। এবং তিনি কিন্তু জানতেন যে ধর্মীয় অনুভূতিকে যদি আঘাত করা যায়, সেক্ষেত্রে তার ব্যবসা খুব দ্রুত প্রসার ঘটবেন, এবং তিনি কিন্তু সেটি করেছেন। শুধু পিরোজপুরে নয়, বাগেরহাট, যশোর, খুলনা, এবং আমরা যতটুকু জানতে পেরেছি সৌদি আরবেও কিন্তু তার কর্মী রয়েছে, এবং সেই প্রায় 1200 কর্মী বাহিনী ছিল, তো যারা মাঠ পর্যায়ে মানুষদের ধর্মীয় অনুভূতিতে সুদমুক্ত বিনিয়োগের কথা বলে, এবং সুদমুক্ত বিনিয়োগের মাধ্যমে ব্যাংক এবং বিভিন্ন বিমা বা পোস্ট অফিসে টাকা রাখলে যে লভ্যাংশ পাওয়া যায়, তার চেয়ে বেশি লভ্যাংশ দেওয়ার কথা বলে কিন্তু সেই প্রলোভন দেখিয়ে কিন্তু তিনি খুব দ্রুত সময়ের মধ্যে গ্রাহক বাড়িয়েছেন, আমানতকারী বাড়িয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, প্রায় পিরোজপুর থেকেই তিনি প্রায় 2000 কোটি টাকার মতো তিনি আত্মসাৎ করেছেন। এই ব্যবসায় শুরুর দিকে তার যে লভ্যাংশগুলো দেওয়া হয়, মানুষের আস্থা অর্জনের জন্য যে চেষ্টা করা হয়, এই রাকিব আহসান কী কৌশল অবলম্বন করতো? গ্রাহকদেরকে শুরুতে সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করেছেন? হ্যাঁ, মানে তিনি যে 3টা স্কিমে কিন্তু তিনি তার এই মাল্টিপারপাস ব্যবসাটা পরিচালনা করতেন, এবং তিনি শুরুতে যে ছোট ছোট যে লভ্যাংশগুলো রয়েছে সেগুলো কিন্তু তিনি যারা মাঠ পর্যায়ে তার কাজ করেন তাদেরকে পরিশোধ করতেন, বা যে গ্রাহক ছিলেন তাদেরকেও কিন্তু লাভের টাকা দিয়েছেন। কিন্তু দীর্ঘমেয়াদী যে আমানতগুলো রয়েছে সেগুলো দেওয়ার আগেই কিন্তু তিনি সেই প্রতারণা শুরু করেন, এবং ধীরে ধীরে কিন্তু পুরোপুরি তিনি গ্রাহকদের সাথে প্রতারণার মাধ্যমে পুরো টাকাটাই তিনি আত্মসাৎ করেছেন, এবং লোক চোখের আড়ালে চলে যান গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত। তার মানে এখানে গ্রাহক যারা, তাদের সচেতনতার অভাব বলবো, প্লাস তারা অতি লোভের কারণেই এই রাগিব আহসানদের মতো প্রতারকদের প্রতারণার ফাঁদে পড়েছেন। নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে আপনারা আরও কাজ করেছেন। আপনার কাছে আবারও ফিরবো, থাকুন আমাদের সাথে। দর্শক, রাগিব হাসানের উঠে আসার গল্প দেখছিলাম, কিন্তু তার মাধ্যমে কিভাবে হাজার হাজার মানুষ সর্বশান্ত হয়েছে সেটাই আপনাদের জানাবো, তবে ছোট্ট একটি বিরতির পর। স্বাগত ক্রাইম সিনে। অনেকটা হঠাৎ করেই 2019 সালে 10 কোটি টাকার চেক জালিয়াতি মামলা হয় এহসান গ্রুপের প্রতিষ্ঠাতা রাগিব আহসানের বিরুদ্ধে। যার পক্ষে মামলাটি হয় সেই গোলাম কবির রাগিব আহসানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন, তাই পুরো বিষয়টি এখনও রহস্যে ঘেরা। ওই মামলায় 7 দিন জেল খাটেন রাগিব আহসান, কিন্তু এরপর থেকেই আমানতকারী আর মাঠ কর্মীদের লভ্যাংশ দেয়া বন্ধ করে দেয় রাগিব আহসান। ধীরে ধীরে সামনে আসতে থাকে রাগিবের প্রতারণার
নানা দিক। গ্রাহকরা আমানতের অর্থ ফেরত চাইলে অনেকটা আত্মগোপনে চলে যান প্রতারক রাগিব। এরও আগে বিশ্বস্ত ওই সহযোগী গোলাম কবিরকে সাথে নিয়ে অসহায় মানুষদের জমি দখলের অভিযোগও আছে রাগিব হাসানের বিরুদ্ধে। তার দস্যুতা থেকে রেহাই পায়নি আপন চাচাও। চেক জালিয়াতির অভিযোগে 2019 সালের জুনে এহসান গ্রুপের চেয়ারম্যান রাগিব হাসানের বিরুদ্ধে চেক জালিয়াতি মামলা দায়ের করেন স্থানীয় মাল্টা চাষি গোলাম কবিরের ভাগ্নে আলতাফ হোসেন। মামলায় বলা হয় রাগিব হাসানের কাছে নগদ অর্থ ও সম্পদ মিলিয়ে গোলাম কবিরের পাওনা 10 কোটি টাকা। পাওনা টাকার বিপরীতে একটি চেক দেয়া হলেও ব্যাংক হিসেবে নগদ কোনো অর্থই ছিল না। বারবার তাগাদা দেয়া হলেও পাওনা টাকা পরিশোধ করেননি রাগিব হাসান। মামলা দায়েরের পরে রাগিব হাসানকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে চেক চুরি হয়েছে মর্মে থানায় সাধারণ ডায়েরি করেছিলেন রাগিব। তবে তদন্তে চুরির বিষয়টি প্রমাণিত না হওয়ায় রাগিবকে গ্রেফতার করে পুলিশ। ওনাকে আমরা নগদ টাকা দিছি, বিশ্বস্ত সূত্রে টাকা দেওয়া, আর বিভিন্ন জায়গা জমি আমাদের কাছ থেকে রেস্টি নিচ্ছে। দাতা আমার মামা, আর পিরোজপুর উনি যে ব্যবসা প্রতিষ্ঠান ওখানের দোকান, কয়েকটাই দোকান আমার মামা তাকে দিছে, লিখে দিছে, কিন্তু কোনো টাকা পয়সা দেয়নি। আজকে দিবে, কালকে দিবে এই বলে তারা আমাদেরকে একটা চেক দেয়। তো চেক দিলে তো আমরা চেক নিয়ে দেখি ব্যাংকে কোনো টাকা নেই, তারপরে আমরা ওনার কাছে টাকার কথা বলি, টাকা দেয় না, তারপরে আমরা মামলা করি। অথচ এই গোলাম কবিরই ছিলেন রাগিব হাসানের ঘনিষ্ঠ সহযোগী। কবির ও রাগিব মিলে দখল করেছেন বহু অসহায় মানুষের জমি। জমির দাম বা জমির পরিবর্তে জমি দেওয়ার কথা বলেও করেছেন প্রতারণা। টাকা চাইতে গিয়ে জমির মালিকরা হয়েছেন একের পর এক মামলার আসামি। মারধরও করা হয় জমির মালিকদের। এখনও মামলার ঘানি টানছেন তারা। অসহায় জীবনযাপন করছেন খেটে খাওয়া মানুষগুলো। এই হুমায়ুন কবির আমারে যাই এখান দিয়ে, আর ওই এসান কই যে জায়গা আমাকে একটা পজিশন খুলবো, পজিশন খুলার কথা কই এই প্লেয়ারটা আমার ভালো হয়, তোমার জায়গা পাল্টাই দেবে। আমার গরদুয়ার লোকজন দিয়া ভাঙ্গে ফেলাইছে, আমার একখানে পাড়াই দিয়া আই দিয়ে আমার গরদুয়ার ভাঙ্গে চাউলিয়ে ফেলাইছে। আমার টাকা পয়সা দেওয়ার কথা কই হ্যাঁ ওদের নেই, আর আমার জায়গা পাল্টাই দেওয়ার কথা জায়গা ওদের নেই, জায়গার বদলে চেঞ্জ করে দেওয়া হবে। কিন্তু আমার পোলারে জেল খাটাইছে, আমার বউরে জেল খাটাইছে, এবার চাঁদাবাজি মামলা দিচ্ছে, মিথ্যে মামলা, আমার নামে 18টা মামলা দিচ্ছে। রাগিব হোসেনের সাথে সহযোগিতা ছিল হুমায়ুন কবির, সেই সেটার দেশে রাগিব হোসেনের। এবং জমি জমাও কিছু ক্রয় করছে ওই রাগিব হোসেন হুমায়ুনের মাধ্যমে। যেমন মনের বাড়ির নামে একটা বাড়ি ছিল হুমায়ুনের, পাশে একটা জায়গা রাহাই দিয়েছে এহসান গ্রুপের, ওই হুমায়ুন কবির যত যা করছে ওই হুমায়ুন কবিরই কিনাইছে, বেচাইছে। জেলে যাওয়ার পর ধীরে ধীরে প্রকাশ্যে আসতে থাকে রাগিব হাসানের নানা অনিয়ম দুর্নীতির খবর। এক জমি বারবার ক্রয় করেন রাকিব। আমানতকারীদের অন্যের জমি দেখিয়ে এহসান গ্রুপের জমি বলে চালিয়ে দেন তিনি। স্বল্প পরিমাণে যে জমি ক্রয় করেছিলেন তাও বিক্রি করে টাকা আত্মসাৎ করেন রাকিব। এহসান গ্রুপের 17টি প্রতিষ্ঠানে কত টাকা বিনিয়োগ রয়েছে তাও ছিল অজানা। এহসান গ্রুপের পরিচালনা পর্ষদে বসানো হয় নিজের পিতা, শ্বশুর, ভগ্নিপতি ও ভাইদের। তবে রাগিব গ্রেফতার হওয়ার এই বিষয়টিও ছিল গোপনীয়। এহসান গ্রুপ কারা পরিচালনা করছেন তা কখনোই জানানো হয়নি মাঠকর্মী বা আমানতকারীদের। এহসান গ্রুপে কোনো ধরনের শ্রম না দিয়েই মোটা অঙ্কের টাকার মালিক বনে যান রাগিবের পরিবারের সদস্যরা। রাগিবের প্রতারণার বিষয়টি সামনে এলে চাকরি ছেড়ে দেন অনেক মাঠকর্মী। আপনারা আমাদের সাথে কাজ করেন নির্ভয় নির্দ্বিধায়, এহসান গ্রুপ কখনো পালাবে না, অন্য প্রতিষ্ঠান মতো পালাবে না। আমি মনে করেন এই আমাদের দোকান ছিল পিরোজপুর বস্ত্রালয় 1, পিরোজপুর বস্ত্রালয় 2, আল্লাহর দান বস্ত্রালয়, নূরে মদিনা ইন্টারন্যাশনাল হোটেল, এরপর বিসমিল্লাহ ট্রেডিং অ্যান্ড মক্কা এন্টারপ্রাইজ, এরকম বিভিন্ন। এরপর এহসান MCS লিমিটেড, এহসান রিয়েল এস্টেট বিল্ডার্স লিমিটেড, নূরে মদিনা, নূরজাহান মাদ্রাসা, এরকমতে আমাদের প্রকাশ্যে প্রায় 17টি প্রতিষ্ঠানে দেখাইছেন যে এর থেকে আমার লাভ আসতেছে, এতে আমার প্রচুর লাভ হচ্ছে, এর থেকে আমি লভ্যাংশ দিতেছি। এইগুলো মানুষের কাছে প্রকাশ করার কারণে তো মানুষের আরও তার উপর আস্থা আছে। এরকম দু একটা জমি উনি কিনলেন সংস্থার নামে, ওইটাই তিনি বারবার দেখাতেন এই জমিটা কার পক্ষে, আমি পক্ষে হলে তো এর মালিক আমি না। কিন্তু পরবর্তী দেখা গেল উনি অধিকাংশ জমি বা প্রতিষ্ঠানগুলি ওনার নিজের নামেই করেছেন এবং নিজেই আবার দেখা যায় এগুলি বিক্রি করে দিয়ে টাকা পয়সা নিজেই লোপাট করেছেন। এহসান যে প্রচারণা করছে, বিভিন্ন দেশের ওলামা আকরামদের কান্যা ওয়াজ করাইছে, ওয়াজ করে তাদের সুনাম গাওয়াইছে।
সুনামটা বললে তাদের কাছ থেকে মানুষ যখন শুনছে এইগুলো ভালো প্রতিষ্ঠান, তখন সাধারণ জনগণ সবাই টাকা রাখছে। সমস্যা হয়েছে যে মানুষের টাকা আনছে, টাকা আনিয়ে মানুষের টাকা ঠিকমতো দিতেছে না, টাকা দিতে পারতেছে না, মানুষ ঝামেলা করতেছে, টাকা চাইতেছে, অত দিতেছে, অত রাখতেছে না। দেন আপনি টাকা চাইছেন, আমি এটা ডেট দিছি, ডেট অনুযায়ী টাকা দিই না, আবার আসছে এরকম সদস্য ঘুরতেছে অফিসে। তারপর আমরা তো কিছু টাকা এনে তার কাছে রাখছিলাম, সে টাকা দিতে আসে না, সদস্য আমাদেরকে মারধর করতে আসে। তো এক পর্যায়ে বিরক্ত হয়ে আমরা চাকরির ছাইড়ে দিছি। জেল থেকে বের হয়েই রূপ পাল্টে যায় রাগিব হাসানের, চলে যান লোক চোখের আড়ালে। যে মাঠকর্মীরা তার অর্থ আয়ের হাতিয়ার ছিলেন, তাদের সাথেও দেখা সাক্ষাৎ বন্ধ করে দেন রাগিব। বাড়ির চারপাশে সিসি ক্যামেরা স্থাপন করে নজরদারি করেন মাঠকর্মী ও গ্রাহকদের আনাগোনা। এদিকে আমানত খোয়া যাওয়ার শঙ্কায় এহসান গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান ও রাগিবের বাড়ির দরজায় ভিড় বাড়তে থাকে আমানতকারীদের। নতুন করে বিনিয়োগ বন্ধ করে দেন তারা, উল্টো বিনিয়োগের অর্থ ফেরত চাইতে শুরু করেন। আজ নয় কাল নয় বলে শুরু হয় রাগিবের টালবাহানা। তারিখের পর তারিখ দিয়েও কোনো গ্রাহককে টাকা ফেরত দেননি রাগিব। নতুন করে বিনিয়োগ আনতে মাঠকর্মীদের ওপর চাপ বাড়াতে থাকেন তিনি। হুমায়ুন কবির একটা মামলা দিল, এই মামলা দেওয়ার পরে সমস্ত গ্রাহকরা টাকা বন্ধ করে দিল। এটা হলো 19 সালের জুলাই মাসে। তখন সমস্ত সদস্যরা টাকা নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়লো, দরখাস্ত দিল যে আমার টাকা চাই। কিন্তু তিনি টাকা দিতে পারে নাই। বিভিন্ন কৌশল অবলম্বন করছে, মানুষকে বিভিন্ন পন্থায় সময় দিয়েছে, কিন্তু ওই সময় মতো না তাকে পাওয়া যায় না, ফোন বন্ধ করে রাখছে, গেটে তালা দিয়ে রাখছে। এরকম পর্যায়ে চলতে রইল। উনি এক মিটিংয়ে বলেছিলেন যে যারা আমার সাথে থাকবে না, এখানে টাকা বিনিয়োগ না করবে, মাঠে কালেকশন করে না দেবে, তাদের টাকা কিয়ামতের আগে পাবে। এহসান গ্রুপে নতুন বিনিয়োগের পথ খুলতে এবং আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার চাপ সামলাতে এখানেও ধর্মীয় অনুভূতির আশ্রয় নেন চতুর রাগিব। তার পাশে এসে দাঁড়ান কুয়াকাটা হুজুর খ্যাত ইসলামী বক্তা হাফিজুর রহমান সিদ্দিক। পিরোজপুরে বিশাল মাহফিলের আয়োজন করেন রাগিব হাসান। মাহফিলে ধর্মীয় নানা ফতোয়া তুলে ধরে রাগিব হাসানকে নিজের ভাই আখ্যা দিয়ে এহসান গ্রুপে বিনিয়োগ করার অনুরোধ জানান কুয়াকাটা হুজুর। তার অনুরোধে নতুন করে রাগিবের প্রতারণার ফাঁদে পা দেন অনেকে। সুদের মধ্যে কেউ যাইবেন না, এটা মাহফিলও তার আছে, ভাইরাল আপনারা দেখবেন। আর এটা হয়েছে ইসলাম রাকিব হাসান পিরোজপুরের গর্ব, সে আমার ভাই, আমিও সদস্য, আমিও এহসান পরিবারের সদস্য। পিরোজপুরের গর্ব, পিরোজপুরের সম্মান। আপনারা এখনও যদি আমারে বিশ্বাস করেন, হলে এহসানে যোগ দেন। আর যদি না করেন, কি দানের মধ্যে চিটা থাকবে, চিটা থাকলে কিছু আসে যায় না, এভাবে আর কি বুঝাই টুজাইয়া। এরপর তো সদস্য সবাই মোটামুটি যাবাই বলো, সবাই তো ইসলাম বিরু। কেউ ডিম বেচছে দেয়, কেউ খয়রাত চাই দেয়, কেউ বেড়াকে একটা গরু পাইছে সেটা বিক্রি করছে, টাকা কয়টা কর্ম কি চোরে লই যাইবে, ওইখানে থুই 10,000 20,000, কেউ রিক্সা চালাইয়ে দেয়। এই অবস্থায় যেই না আপনার 18 সালের নভেম্বর ডিসেম্বর হয়ে গেল, আপনার লেনদেন বন্ধ হয়ে গেল। এই লাভ কম, অমুক সমুক, আমরা কেছি দেন কম। তবে শেষ রক্ষা হয়নি এহসান গ্রুপের প্রতিষ্ঠাতা রাগিব হাসানের। ঝুঁকির মধ্যে কয়েক হাজার কোটি টাকার আমানত। দর্শক, ভুক্তভোগীরা কিভাবে প্রতারণার শিকার হলেন এবং শেষ পর্যন্ত অনেকের বোধোদয় কিভাবে হলো, সেই ঘটনা আমরা দেখছিলাম। আমরা আবারও যাচ্ছি কাউসার হোসেনের কাছে। আচ্ছা কাউসার, এই যে ভুক্তভোগীদের গল্প শুনছিলাম, এর ভিতরে হঠাৎ করে গোলাম কবির নামে এই একটা রহস্যজনক ক্যারেক্টার দেখলাম, এই ঘটনা কি আসলে? আসলে এহসান গ্রুপের পিছনে সবচেয়ে যেটি আলোচিত চরিত্র সেটা কিন্তু গোলাম কবির, যিনি পিরোজপুর এলাকায় মাল্টা কবির হিসেবে পরিচিত, কারণ তার একটি মাল্টা বাগান রয়েছে অনেক বড়, এবং তিনি মাল্টা চাষ করে এর মধ্যে বেশ কয়েকটি জাতীয় পুরস্কারও তিনি অর্জন করেছেন। কিন্তু আমরা যেটা জানতে পেরেছি, রাগিব হাসান যে ব্যবসা শুরু করেছেন, জমি কেনা থেকে শুরু করে আসলে বিল্ডিং ভাড়া নেয়া বা বস্ত্রালয় বা পোশাক বিক্রি শুরু করা, সব কিছুর পিছনেই এই গোলাম কবির ছিলেন অন্তরালে। এবং এই গোলাম কবির যেমনটা এলাকায় বলা হচ্ছে যে তিনি যে জাতীয় পুরস্কার পেয়েছেন, সেই জাতীয় পুরস্কার পাওয়ার পিছনেও তিনি লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, কিন্তু সেই টাকা খরচ করার মতো সামর্থ্য কিন্তু তার ছিল না। মানুষ বলছেন যে হয়তোবা এই এহসান গ্রুপের যে টাকা, সেই টাকায় তিনি এখানে বিনিয়োগ করেছেন। এবং
আমরা যেটা জানি যে গোলাম কবির তার সবচেয়ে কাছের লোক ছিলেন, তার সহযোগী ছিলেন, এবং গোলাম কবিরের মাধ্যমে অনেক মানুষের জমিও কিন্তু রাগিব আহসান দখল করেছেন। কিন্তু হঠাৎ করেই গোলাম কবির তার বিরুদ্ধে 10 কোটি টাকার একটা চেক জালিয়াতির মামলা দিল। এটা কিন্তু পুরোপুরি একটা রহস্যজনক বিষয়, এবং এই মামলার পিছনে সাধারণ মানুষ বা পিরোজপুরের মানুষ যেটা ভাবছেন যে হয়তোবা রাগিব আহসানের সাথে যোগ সাজস করেই গোলাম কবির এই মামলাটি দিয়েছেন যাতে গ্রাহকদের টাকা পরিশোধ করতে না হয়। কিন্তু গোলাম কবির তো মালটা চাষি ছিলেন, সুপ্রতিষ্ঠিত এলাকায় সবাই জানতো, জাতীয় পুরস্কার পেয়েছে। তা সে 10 কোটি টাকা লেনদেনের বিষয়টা কি আপনি খতিয়ে দেখেছেন? সে কি এরকম কোটি কোটি টাকার মালিক? 10 কোটি টাকা তার সাথে লেনদেনের বিষয়টা কি মনে হয়েছে আপনার? গোলাম কবির আসলে এই মুহূর্তে পিরোজপুরে নেই। তার পরিবার বা স্থানীয়রা বলছেন, কেউ বলছেন তিনি অস্ট্রেলিয়াতে আছেন, কেউ বলছেন হয়তোবা তিনি প্রতিবেশী রাষ্ট্র ভারতে আছেন, এবং সে কিন্তু বেশ কয়েক বছর আগে জাল টাকা তৈরির সরঞ্জাম নিয়ে গ্রেফতার হয়েছিলেন। এখন এলাকায় একটি প্রচলন আছে তিনি হয়তোবা ওই মামলায় কারাগারে আছেন। স্থানীয়রা কিন্তু বলছেন যে গোলাম কবিরের পক্ষে 10 কোটি টাকা ধার দেওয়া সম্ভব নয়, এবং তিনি হয়তোবা এই এহসান গ্রুপের অর্থ ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের কারণেই হয়তোবা তিনি এই চেক জালিয়াতি মামলাটা দিয়েছেন, এবং তিনি সুকৌশলী রাগিব আহসানের কাছ থেকে একটি ব্ল্যাঙ্ক চেক নিয়ে রেখেছিলেন। এবং আমরা যেমনটা জানতে পেরেছি যে শেরেবাংলা পাবলিক লাইব্রেরি কমপ্লেক্সে এহসান গ্রুপের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু গোলাম কবিরের মাধ্যমেই ভাড়া নেওয়া ছিল, এবং গোলাম কবিরের সাথেই ডিল ছিল। পরে গোলাম কবির সেই প্রতিষ্ঠানগুলো এহসান গ্রুপের নামে করে দিয়েছেন, এবং সেখান থেকেও কিন্তু তিনি টাকা দাবি করেছেন। এবং যে মামলা করা হয়েছে সেই মামলায় কিন্তু উল্লেখ করা হয়েছে যে ব্যবসা প্রতিষ্ঠান তিনি বিক্রি করেছেন রাগিব আহসানের কাছে, অর্থাৎ এহসান গ্রুপের কাছে। সেই ব্যবসা প্রতিষ্ঠান বিক্রির টাকা পরিশোধ না করার কারণেই তারা এই মামলাটি দিয়েছেন। তবে প্রশ্ন হলো যে একজন মাল্টা চাষির কাছে কিন্তু এতগুলো টাকা আসলে থাকা সম্ভব নয়, কারণ শেরেবাংলা কমপ্লেক্সে যে ফ্লোরগুলো বা যে দোকানগুলো ভাড়া নেওয়া হয়েছে সেই অ্যাডভান্সই দিতে হয়েছে প্রায় 40 লক্ষ টাকা। আসলে সেই টাকা যোগান দেওয়ার মতো ক্ষমতা তার ছিল না। এবং যদি বলা হয়ে থাকে তিনি এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে রয়েছেন, যদি অস্ট্রেলিয়াতে থেকে থাকেন, স্থানীয়রা ধারণা করছেন বা স্থানীয় সুশীল সমাজ তারা ধারণা করছেন যে এহসান গ্রুপের যে টাকাগুলো রয়েছে যেটির হদিশ পাওয়া যাচ্ছে না, সেটি হয়তো বা সুকৌশলে তিনি পাচার করে অস্ট্রেলিয়া নিয়ে গেছেন। মানে চোরে চোরে মাসতুতো ভাই, এখানেও সেই গল্পটি মিলে যায়, সেই বাক্যটি সত্য পরিণত হয়। কিন্তু এই রাগিব আহসান যে তাকে বাঁচানোর কৌশল হিসেবে দুজন মিলেই এই মামলাটা করেছেন। অতীতেও এমএলএম ব্যবসা কিন্তু আমরা এরকমই দেখি যে গ্রাহকদের হাত থেকে বাঁচার জন্য তারা একটা মামলার আশ্রয় নেন এবং আইনের আশ্রয়ে চলে যান, এবং আইনের ফাঁক ফোকর গলিয়ে বা আইনের দুর্বলতা দেখিয়ে আবার দ্রুত জেল থেকে বের হয়ে লাপাত্তা হয়ে যান। সাধারণ গ্রাহকরা থাকেন না। এখানে নিশ্চয়ই সেই কৌশলটি অবলম্বন করা হয়েছে, এবং তারা রাগিব আহসান যে এই আরেকজনে মাল্টা চাষির উপর ভর করেছে তার সুনাম দেখে, তার সাথে আবার তার ভাই ব্রাদার আপন ভাইরাও দেখছি, মানে সে তাদেরকেও এই প্রতারণার কাজে কীভাবে জড়ালো? আসলে শুরু থেকে যারা এই প্রতিষ্ঠানের সাথে ছিলেন বা যারা মাঠ পর্যায়ে কাজ করতেন তাদেরকে কিন্তু বলা হতো যে এই প্রতিষ্ঠানের একটি গভর্নিং বডি রয়েছে, বিভিন্ন পদে আসলে যারা তাদেরকে বুদ্ধি দিয়ে থাকেন তারা রয়েছেন, কিন্তু মাঠ পর্যায়ে কেউ কিন্তু আসলে এই প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আসার আগ পর্যন্ত তারা জানতেন না যে এই প্রতিষ্ঠানের সাথে বা গভর্নিং বডিতে কারা আছেন। পরে কিন্তু তারা জানতে পেরেছেন। রাগিব আহসান তার বাবাকে উপদেষ্টা করেছেন, তার শ্বশুরকে সহসভাপতি করেছেন, তার 2 ভাই সদস্য আছেন এই প্রতিষ্ঠানে, অর্থাৎ এটি একটি পারিবারিক প্রতারণা চক্রতে পরিণত হয়েছিল। এবং আমরা আসলে সরজমিনে যেটা দেখেছি যে প্রতিটি ভাই কিন্তু তারা একটা সময় একটি বাড়িতে থাকতো, এখন প্রতিটি ভাইয়েরই আলাদা আলাদা বাড়ি রয়েছে, সম্পদ রয়েছে। হয়তোবা এই বাড়িগুলো কেমন, ছোটোখাটো নাকি না বিশাল? অনেকে যে এই তো হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, রাজবাড়ির মতো জমিদার বাড়ি ইসরায়েলি বাড়ি করে, গ্রামে হঠাৎ করে ফুলে ফেপে কলা গাছ হয়ে যাওয়ার মতো, আঙুল ফুলে কলা গাছ হওয়ার মতো, এদের কি লক্ষণ দেখেছেন? আসলে জমিদার বাড়ির মতো না হলেও প্রতিটি কিন্তু পাকা বিল্ডিং ছিল। এবং রাগিব আহসানের যে যাকে বলা হচ্ছে অন্যতম সহযোগী গোলাম কবিরের যে বাড়িটি সেটি কিন্তু প্রেসার তুল্য, এবং বেশ কিছুদিন আগেই তিনি সেটি আত্মগোপনে যাওয়ার আগে বা বিদেশে চলে যাওয়ার আগে সেই বাড়িটি কিন্তু একজন সিঙ্গাপুর প্রবাসীর কাছে তিনি বিক্রি করেছেন। এবং সেই বাড়ি বিক্রি এবং রাগিব আহসানের নামে চেক প্রতারণা মামলা সব কিছু মিলিয়ে কিন্তু এখানে একটি পরিকল্পিত চক্রান্তর আসলে আমরা গন্ধ পাচ্ছি। না, এই যে রাগিব আহসান আপনি বললেন তার পরিবারের সবাইকে জড়িয়েছে, এমনকি শ্বশুরকেও, মানে তার শ্বশুর বাড়ির দিকের কোনো তথ্য আছে আপনার কাছে?
আমরা যতটুকু জানতে পেরেছি রাগিব হাসানের শ্বশুরবাড়ি, প্রকৃত শ্বশুরবাড়ির পাকিস্তানে, তিনি পাকিস্তানে বিয়ে করেছেন এবং তারা যখন ঘরোয়া কথাবার্তা বলেন, পারিবারিক কথা বলেন, তারা তখন উর্দুতে কথা বলেন এবং তিনি পাকিস্তানে যাওয়ার ক্ষেত্রে দুবাই হয়ে তিনি পাকিস্তানে যান বলে স্থানীয়রা কিন্তু আমাদের জানিয়েছেন। কিন্তু এই যে হাজার হাজার কোটি টাকা লগ্নি করেছে গ্রাহকরা, এই গ্রাহকদের এত টাকা এই ধরা পড়ার পরে গ্রাহকদের এই টাকার হিসাব কি পাওয়া গেছে, নাকি ব্যাংক অ্যাকাউন্টে এই ধরনের তো এত টাকার কথা শুনিনি? র্যাব রাগিব আহসানকে গ্রেফতারের পর বলেছিলেন যে 17,000 কোটি টাকা তারা আসলে লোপাট করেছেন এবং স্থানীয়ভাবে আমরা যেমনটা জানতে পেরেছি যে রাগিব আহসানের এহসান গ্রুপে 1200 মাঠকর্মী ছিল, তারা প্রত্যেকে 1.5 কোটি টাকা করে আমানত রেখেছেন। সেক্ষেত্রে কিন্তু আমরা এমনিতেই 1700 কোটি টাকার একটি হিসাব পাচ্ছি, যদিও রাগিব আহসান স্বীকার করেছেন তিনি 110 কোটি টাকা আসলে গ্রাহকদের কাছ থেকে নিয়েছেন। তবে মোটা অঙ্কের যে টাকা নিয়েছেন সেটি নিশ্চিত এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছিল। সে সময় কিন্তু 3টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এহসান গ্রুপের, পিরোজপুরে 2টি রূপালী ব্যাংকে, একটি ইসলামী ব্যাংকে। কোনো ব্যাংকেই কিন্তু নগদ অর্থ নেই এবং পিরোজপুরে তাদের 4 একর জমির সন্ধান মিলেছে, যেটির বর্তমান বাজার মূল্য প্রায় 4.25 কোটি টাকা। যদিও এহসান গ্রুপ দাবি করেছিলেন সেই জমির মূল্য 11 কোটি টাকা, অর্থাৎ সব মিলিয়ে 11 থেকে 15 কোটি টাকার সম্পদ তাদের দৃশ্যমান রয়েছে, বাকি টাকার কিন্তু কোনো হদিশ নেই। তার মানে অন্যান্য MLM ব্যবসা যেরকম হয়, হাওয়া হয়ে যায় গ্রাহকের টাকার পয়সা নিয়ে, এটাও সেরকম একটা ঘটনা ঘটেছে। এখন দেখা যাক আইন শৃঙ্খলা বাহিনী নিশ্চয়ই তাদের কাছ থেকে কোনো উপায় খুঁজে বের করবে, সেই বিষয়টি আপনার কাছে জানবো। আপনি থাকুন আমাদের সাথে, আবারও ফিরবো আপনার কাছে। দর্শক, এতে গেল প্রতারণা বা ভুক্তভোগীদের গল্প, কিন্তু এই ভুক্তভোগীদের বিপুল পরিমাণ অর্থ কিভাবে ফেরত পাবেন তারা, বা কী বা হবে এই এহসানের এবং এহসানের ভাই এবং তার অন্য সহযোগীদের, আইন শৃঙ্খলা বাহিনী বা কী করছে, সেটাই আমাদের জানার বাকি আছে। সেটাই জানবো ছোট্ট আরেকটি বিরতির পর। আবারও স্বাগত ক্রাইম সিনে। বহু কৌশল অবলম্বন করে লুকিয়ে থেকেও লাভ হয়নি। বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে এহসান গ্রুপের চেয়ারম্যান মুফতি রাগিব হাসানকে গ্রেফতার করেছে র্যাব। সাথে তার 3 ভাই খায়রুল বাশার, আবুল বাশার ও মাহমুদুল হাসানকে ধরা হয় রাজধানী ঢাকা ও পিরোজপুর থেকে। প্রতারণার অভিযোগে এ পর্যন্ত তাদের বিরুদ্ধে পিরোজপুর সদর থানাতেই 5টি মামলা হয়েছে। বর্তমানে গ্রেফতারকৃতদের কাছ থেকে রিমান্ডে থাকা অবস্থায় বেরিয়ে আসছে প্রতারণার আরও অনেক তথ্য। এদিকে এহসান গ্রুপে বিনিয়োগকৃত অর্থ ফেরত পাওয়ার দাবিতে পিরোজপুর সহ দেশের বিভিন্ন স্থানে রাস্তায় নেমেছেন সাধারণ আমানতকারীরা। তারা কিভাবে তাদের আমানত ফিরে পাবেন নাকি আদৌ পাবেন না, সেটাই জানাবো। দেখে আসি এবার। গেল 9 সেপ্টেম্বর রাতে রাজধানীর শাহবাগ এলাকা থেকে এহসান গ্রুপের চেয়ারম্যান রাগিব হাসান ও তার ভাই আবুল বাশারকে গ্রেফতার করে র্যাব। একই সময়ে পিরোজপুর থেকে অপর 2 ভাই খায়রুল বাশার ও মাহমুদুল হাসানকে হেফাজতে নেয় পুলিশ। এই ঘটনা ছড়িয়ে পড়ার পরপরই রাস্তায় নেমে আসে সাধারণ আমানতকারীরা। সামনে আসতে থাকে কোটি কোটি টাকা বিনিয়োগের খবর। অনেকে জীবনের শেষ সম্বলটুকু তুলে দিয়েছিলেন এহসান গ্রুপের মাঠকর্মীদের হাতে। লগ্নিকৃত অর্থ ফেরত পাওয়ার দাবিতে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করছেন তারা। কুরআন শরীফ লইয়া কসম করছে, আপনাদের টাকা দেব, আপনাদের লাভের টাকা দেব। আমরা পরিশ্রম করে বদলা দিয়ে খাই। আজ এই 6 বছর টাকা দিছি, টাকার জন্য কত অনুরোধ করতেছি, এই টাকা দিতেছ না। আমি 2.5 লক্ষ টাকা তুইছি, আমি এই 2 বছরে কোনো টাকা পয়সা পাই না। প্রধানমন্ত্রীর কাছে আমরা আমাদের টাকা দাবি করি। রাগিব হাসানকে মূলত অর্থের যোগান দিতেন এহসান গ্রুপের মাঠকর্মীরা। বিভিন্ন প্রলোভন দেখিয়ে তারাই টাকা সংগ্রহ করতেন সাধারণ মানুষের কাছ থেকে। এবার সেই মাঠকর্মীরাই মামলা দায়ের করেছেন রাগিব ও তার ভাইদের বিরুদ্ধে, কারণ তারাও দিশেহারা বিনিয়োগকারীদের চাপে। তারা বিশ্বাস করেন পুলিশের রিমান্ডে বেরিয়ে আসছে গ্রাহকের হাজার হাজার কোটি টাকা লোপাটের আসল তথ্য। 1916, 17, 18 সাল এই 3টা বছর ছিল মানে এহসান গ্রুপের একটা বসন্তকাল। অগাধ টাকা সেখানে ঢুকতেছিল। হঠাৎ করে তিনি একটা মামলার অজুহাত দেখিয়ে আমাদের গ্রাহকদের যে মাসিক সঞ্চয়, মাসিক যে লেনদেন করতে লভ্যাংশটা দিতেন সেটা বন্ধ করে দিলেন। মানুষের মেয়াদ উত্তীর্ণ হওয়া টাকাগুলো লেনদেন বন্ধ করে দিলেন এবং মানুষের অন্য যে
ওখান থেকে যে সিস্টেমটা ছিল সেগুলো সব বন্ধ করে দিয়ে ওনার দ্বারে গেলে আর উনি দরজা খুলতেন না। মানুষ এখন আশায় বুক বেঁধেছে যেন রিমান্ডটা যদি ঠিকমতো হয়, কোথায় সে তথ্য গোপন করেছে, টাকা পয়সা কোথায় রেখেছে, সেগুলো যদি প্রশাসনের কাছে বলে দেয়, হয়তো তারা হস্তক্ষেপ করে আমাদের সদস্যদের যে টাকা পয়সা লেনদেনের সমস্যা এটা সমাধান হবে, আমরা এটা আশা করতেছি। বর্তমানে রাগিব ও তার ভাইদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গ্রেফতারের পর তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে রিমান্ড আবেদন করলে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। পুলিশ জানায় রাগিব ও তার সহযোগীদের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় 5টি মামলা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন থানা ও আদালতে তাদের বিরুদ্ধে একাধিক মামলা আছে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। রাগিব তথা এহসান গ্রুপের পেছনে কোনো ব্যক্তি বা গোষ্ঠী কাজ করছে কিনা, এছাড়া বিপুল পরিমাণ এই অর্থ কোনো নাশকতায় ব্যবহার হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আমাদের কাছে অভিযোগ আসার প্রেক্ষিতেই এহসান গ্রুপের এমডি রাগিব আহসান সহ তার 4 সহযোগীকে পুলিশ এবং র্যাব গ্রেপ্তার করেছে গত 9 তারিখে। পিরোজপুর সদর থানায় রাগিব আহসান এবং তার সহযোগীদের বিরুদ্ধে 5টি মামলা রুজু হয়েছে আজ পর্যন্ত। আর দেশের অন্য কিছু স্থানে তাদের বিরুদ্ধে মামলা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এদেরকে প্যাট্রোনাইজ করেছেন কিনা, অর্থাৎ পৃষ্ঠপোষকতা কেউ দিয়েছেন কিনা, সহায়তা করেছেন কিনা, সেসব বিষয়গুলো এবং এই অর্থগুলো কোথায় গিয়েছে, কোন উদ্দেশ্যে, কী কারণে, কোথায় ব্যবহৃত হতে পারে অর্থগুলো, সবই আমরা মানে আমাদের মাথায় নিয়েই আমরা তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এদিকে এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এর আগেও আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল জেলা প্রশাসনের পক্ষ থেকে। তদন্ত প্রতিবেদনে গ্রাহকদের টাকা আত্মসাতের প্রাথমিক চিত্র উঠে এলেও এহসান গ্রুপের কার্যক্রম বন্ধ বা আমানতকারীদের অর্থের নিরাপত্তা দানে তেমন কোনো উদ্যোগই নেয়নি প্রশাসন। জেলা প্রশাসক জানিয়েছেন, গ্রাহকদের কাছ থেকে পাওয়া অভিযোগ এবং এহসান গ্রুপের বর্তমান সম্পদের মধ্যে তফাৎ অনেক। তারপরেও আদালতের নির্দেশ পেলে গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে। এহসান গ্রুপের ব্যাংকে তেমন কোনো প্রকার আমানতি নাই প্রকৃতপক্ষে, এবং তাদের যে অল্প মাত্রায় জমি রয়েছে সেই জমিগুলোও অনেকটাই ত্রুটিপূর্ণ, তাদের কাগজপত্র সঠিক নেই, এবং তাদের যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেই ব্যবসা প্রতিষ্ঠানেও ঠিক ওরকমভাবে তাদেরকে টাকা লিকুইড মানিটা ছিল না। তো আমাদের কাছে অসংখ্য আমানতকারী আমাদের কাছে দরখাস্ত করেছিলেন ফেরত পাওয়ার জন্য। সে প্রেক্ষিতে আমরা পুনরায় 2021 সালের সেপ্টেম্বরের 9 তারিখে আমরা আরেকটি কমিটি করেছিলাম যে কীভাবে আমরা এই টাকাটি তাদের কাছ থেকে উদ্ধার করে আমানতকারী দিতে পারি। এর বাইরেও সমবায় অধিদপ্তর তারা আলাদা একটি তদন্ত কমিটি করেছেন। অন্যদিকে এহসান গ্রুপের দৃশ্যমান সম্পদও বেহাত হওয়ার আশঙ্কার কথা প্রকাশ করেছেন সচেতন মহল। তারা বলছেন, প্রভাবশালীরা পেশিশক্তি খাটিয়ে এহসান গ্রুপের সম্পদ নিজেদের নামে করে নিচ্ছেন। এর ফলে নিজেদের অর্থ ফেরত পাবেন না আমানতকারীরা। এহসান গ্রুপের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাটের জন্য সমবায়, জেলা প্রশাসন সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে দায়ী করছেন তারা। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ দায় এড়াতে পারেন না বলে মনে করেন সচেতন নাগরিকরা। আমি নিশ্চিত যে এই টাকা একদল লোক ফেরত নিয়ে গেছে, কারণ খুব শক্তিশালী যারা নানাভাবে সামাজিকভাবে, প্রশাসনিকভাবে, বাহুবলের দিক দিয়ে বা পেশি শক্তির দিয়ে তারা কিছু টাকা ফেরত নিয়ে গেছে ঠিকই, কিন্তু এই এখন আর সামনে এই টাকা যে ফেরত কেউ পাবে এটা আমি বিশ্বাস করি না। পাবলিক লাইব্রেরি মার্কেটের 2টা দোকান অলরেডি বেহাত হয়েছে, আর একটা বেহাতের অপেক্ষায় আমি জানি সমাজ কল্যাণ বিভাগ, সমবায় বিভাগ যারা রেজিস্ট্রেশন দিয়েছে। পাশাপাশি এই সমবায় বিভাগ তাদেরকে সনদও দিয়েছে বছরের বর্ষসেরা সমবায় হিসাবে। তো তাদেরকে দেখার তো দায়িত্ব ছিল যে এরা সঠিকভাবে রেজিস্ট্রেশনের নীতিমালা মেনে তারা তাদের এই এমএলএমের কাজটা করছে কিনা। খোঁজ নিয়ে জানা গেছে, পিরোজপুর শহরে অবস্থিত শেরেবাংলা লাইব্রেরি কমপ্লেক্সের বহুতল ভবনে এহসান গ্রুপের একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে পিরোজপুর বস্ত্রালয় 1 ও 2, আল্লাহর দান বস্ত্রালয়, হোটেল মদিনা অন্যতম। গুঞ্জন রয়েছে এর মধ্য থেকে একাধিক প্রতিষ্ঠান এরই মধ্যে হাতবদল হয়েছে।
এর নেপথ্যে লাইব্রেরির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকিবের নাম শোনা যাচ্ছে, যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি ভাড়ার নীতিমালা লঙ্ঘন করায় এহসান গ্রুপের বরাদ্দ বাতিল করা হয়েছে। 2015-তে আর 2017-তে কয়েকটা রুম নিছে ভাড়া, দোতলায় নিছে 3টা রুম, আর 3 তলায় নিছে 1টা রুম, আর 4 তলা 5 তলা এটা ভাড়া নিছে। ভাড়া নেওয়ার পরে এখন আমাদের 25 মাস 27 মাস করে তারা ভাড়া দেয় না। পত্র দিয়েছি, সে কোনো রকম সারা সব না দিয়ে কোনো রকম যোগাযোগ না করে বসে আছে। 12/9/2021-এ আমরা সভা আহ্বান করে তাদের বরাদ্দ বাতিল করেছি। 17-18 লাখ টাকার মতো তার জামানত আছে আমাদের কাছে। এদিকে রাগিব ও তার 3 ভাই গ্রেফতারের পর থেকেই আত্মগোপনে আছেন তার পরিবারের অন্য সদস্যরা। গ্রামের বাড়িতে অবস্থিত খলিশাখালী আশরাফুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ রাগিবের বাবা আব্দুর রব, তিনি মাদ্রাসা প্রাঙ্গণে অবস্থিত মসজিদে ইমামতিও করেন। এহসান গ্রুপের উপদেষ্টা হিসেবে আছেন তিনি। মাদ্রাসায় গিয়ে পাওয়া যায়নি তাকে। তার বর্তমান অবস্থান সম্পর্কেও জানেন না মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা। নূরুল মদিনার সংস্থার সাথে খলিশাখালী মাদ্রাসার কোনো সম্পর্ক নেই। তার আব্বা এই মাদ্রাসার প্রিন্সিপাল। প্রথম কেস হওয়ার পর থেকে একটু জড়াইছে, মানুষের জনগণের টাকা দিতে হবে, সদস্য টাকা দিতে হবে, যাতে পাশে না দাঁড়ায়, কীভাবে দেবে তাকে উৎসাহিত করতে হবে যে একটা মানুষের টাকা না যায়। সেই জন্য মাঝে মাঝে তার সাথে ডাকতো, বলতো, করতো। এই সম্পর্ক এই পর্যন্ত তার সাথে। নূরুল মদিনার কোনো একটা খলিশাখালী টাকা মাদ্রাসায় নাই। দর্শক, অবিশ্বাস্য এই প্রতারণার গল্প শুনছিলাম। আমরা আবারও যাচ্ছি কাউসার হোসেনের কাছে। আচ্ছা কাউসার, এই যে গ্রাহকরা এখন মাঠে নেমেছে, তারা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেপ্তার করেছে, আসলে টাকা পাওয়ার বা গ্রাহকরা তাদের টাকা ফিরে পাওয়ার কোনো মানে উপায় আছে কিনা? আবার আরেকটা জিনিস খেয়াল করলাম যে এই যে গ্রাহকরা মাঠে আছে এরা তো দেখলাম একেবারেই নিম্ন মধ্য বা তার চেয়েও নিচে অল্প গ্রাহক, কিন্তু তার কাছে বিনিয়োগ করেছে, এরকম কোটি কোটি টাকাও বিনিয়োগ করেছে, তাদের কিন্তু আমরা সামনে দেখছি না। এই বিষয়টা আসলে কি? রাগিব হাসানের প্রতারণার ঘটনা সামনে আসার পরে যারা মাঠে মানববন্ধন করছেন, যারা বিক্ষোভ করছেন, তারা সবাই কিন্তু নিম্ন আয়ের মানুষ বা যারা তাদের পরিবারের স্বামীদের না জানিয়ে এখানে বিনিয়োগ করেছেন বা প্রবাসে আত্মীয় থাকে তাদের টাকা এনে বিনিয়োগ করেছেন, তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যে পরিমাণ টাকার কথা আমরা শুনতে পাচ্ছি, যেটা লোপাট হয়েছে বা অন্যভাবে পাচার হয়েছে বা যেটা হয়েছে, যেটা আমরা শুনতে পাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু বাস্তবিক চিত্রে আমরা কিন্তু সেরকমের কাউকে দেখতে পাচ্ছি না। যদিও একটি গুঞ্জন রয়েছে যারা মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করেছেন, অনেকে 50 লাখ, 1 কোটি, 2 কোটি টাকা পর্যন্ত তারা বিনিয়োগ করেছেন। এবং এই যে বিনিয়োগকারীরা, তারা কিন্তু ব্যাংকিং মাধ্যমে বিনিয়োগ করেননি, অর্থাৎ তাদের এই অধিকাংশের টাকাই আসলে অবৈধভাবে উপার্জিত কালো টাকা। এবং সেই কালো টাকা বিনিয়োগ করার জন্যই কিন্তু তারা এহসান গ্রুপকে বেছে নিয়েছিল এবং এখান থেকে কিন্তু তারা একটি মোটা অঙ্কের লভ্যাংশ পাবে বলেই কিন্তু তারা এই বিনিয়োগটি করেছিলেন। এবং বিভিন্ন মসজিদের ইমাম দেখলে, ইমাম যে এদের নামেও বিভিন্ন পত্রপত্রিকায় দেখছি তারা 30 লাখ, 40 লাখ, 50 লাখ টাকা বিনিয়োগ করেছেন। মসজিদের ইমাম পদে চাকরি করে বা খাদেম পোস্টে থেকে এইরকম টাকা পয়সা পেল, এই ধরনের তো রহস্যজনক মনে হচ্ছে এদের টাকা ইনকাম। বেশ কয়েকজন ইমামের সাথে আমাদেরও কথা হয়েছে, যদিও তারা কিন্তু এই বিনিয়োগের কথা অস্বীকার করেছেন। তারা বলছেন যে তাদের আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী বা ঘনিষ্ঠজনদের কাছ থেকে তারা বিনিয়োগের টাকা নিয়েছেন এবং এহসান গ্রুপে বিনিয়োগ করেছেন। এবং সব কিছু মিলিয়ে আত্মীয় স্বজন বলেন, প্রতিবেশী বলেন, তাদের যে টাকাটা তিনি যখন বিনিয়োগ করেছেন পুরো দায় তার মাথার উপর। এর জন্য কিন্তু তারা বলছেন যে তারা 50 লাখ, 60 লাখ, 70 লাখ টাকা করে তারা বিনিয়োগ করেছেন। অনেক ইমাম মুয়াজ্জিন রয়েছেন যারা প্রকৃতপক্ষেই তারা ব্যক্তিগতভাবেই মোটা অঙ্কের অর্থ বিনিয়োগ করেছেন, তারাও কিন্তু এখন সামনে আসছেন না, তারা বলছেন না। কারণ তারা যদি প্রকাশ্যে বলেন যে এই টাকাগুলো তারা বিনিয়োগ করেছেন, সেক্ষেত্রে কিন্তু আইনগত অনেক বিষয় আছে, কোথা থেকে আয় করলো সেটার একটা হিসাব দিতে হবে না। কিন্তু এই যে গ্রাহকরা মাঠে নেমেছেন, আপনি বলেন মাত্র দৃশ্যমান 10-12 কোটি টাকার সম্পদ তাদের আছে। এই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তারা তো ভাইসহ সবাই অ্যারেস্ট আছে। এই টাকাগুলো ফিরে পাওয়ার কি কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন বা কোনো উপায় আছে? সাধারণ গ্রাহকরা আসলে সেটাই জানতে চায় যে তারা পাবেন কিনা আদৌ সেই টাকা, কোনো ভবিষ্যৎ আছে? কি মনে করেন আপনি, কথা বলে কি মনে হচ্ছে আপনার? সেক্ষেত্রে যদি আমরা ডেস্টিনি বা যুবকের অতীত ইতিহাস দেখি, এই দুটি কোম্পানিরই কিন্তু কর্মকর্তারা গ্রেফতার হয়েছিলেন, অনেকে এখনও জেলে আছেন, কিন্তু গ্রাহকরা কিন্তু টাকা ফেরত পাননি। সেক্ষেত্রে পিরোজপুরের ক্ষেত্রেও এমন ঘটনা ঘটতে পারে। যদিও
পুলিশ বা জেলা প্রশাসক বলছেন যে আদালতের নির্দেশনা পেলে তারা গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং পুলিশ কিন্তু সরাসরি বলেছিলেন যে তাদের দায়িত্ব কোনো ফৌজদারি অপরাধ ঘটলে অপরাধীকে হেফাজতে নেওয়া, অর্থাৎ টাকা ফেরত দেওয়ার ব্যাপারে তাদের আসলে কোনো পদক্ষেপ নেই। যদিও জেলা প্রশাসক বলছেন যে তিনি আদালতের নির্দেশ পেলে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নেবে, কিন্তু পিরোজপুরে যে তাদের যে সম্পদ রয়েছে, নগদ কোনো অর্থ নেই ব্যাংকে, যে সম্পদ রয়েছে সেটি 10 থেকে 15 কোটি টাকার হবে। সেক্ষেত্রে আসলে সব গ্রাহক যে অর্থ ফিরে পাবে না সেটা নিশ্চিত। আপনার আলোচনা থেকে এবং আইন শৃঙ্খলা বাহিনীর বক্তব্য থেকে সেটাও কিন্তু স্পষ্ট, মানে ভালো কোনো খবর নেই। মাঠে যে হাজার হাজার গ্রাহক, লাখ লাখ গ্রাহক, তাদের টাকা ফিরে পাওয়ার কোনো উপায় কিন্তু আপাতত দেখছি না। তবে সচেতন না হলে ভবিষ্যতেও যে এরকম ঘটনা ঘটবে এটা কিন্তু নিশ্চিত বলা যায়। তাই সাধারণ মানুষ নিশ্চয়ই সচেতন হবে। আজকের এই প্রোগ্রাম দেখেও অন্তত সেই আশাটি আমরা করতে পারি। কাউসার, অনেকক্ষণ আমাদের সময় দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ এহসান গ্রুপের প্রতারণার দৃষ্টান্ত উপস্থাপন করা হলো আপনাদের সামনে, আর এর জন্য সবার সচেতনতার অভাবকেই দায়ী করছেন আইন শৃঙ্খলা বাহিনী এবং বিশেষজ্ঞরা। এসব নিয়ে প্রতিনিয়তই বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে সতর্কতামূলক নানা অনুষ্ঠান ও কার্যক্রম লক্ষ্য করা যায়, তবুও সচেতনতায় ঘাটতি দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই। আর সেই সুযোগটি কাজে লাগিয়ে যাচ্ছে প্রতিনিয়ত এই ধরনের প্রতারকরা। দর্শক, ক্রাইম সিনের গত পর্বে আমরা দেখিয়েছিলাম অভিনব কৌশলে প্রতারণাকারী সংঘবদ্ধ একটি চক্রের গল্প। লটারিতে 2 কোটি টাকা জেতা অথবা বিদেশ থেকে কোনো বন্ধু আপনার জন্য কোটি টাকা মূল্যের উপহার পাঠানোর ঘটনা। আপনাকে শুধু কিছু টাকা দিয়েই সেটি বিমানবন্দর কাস্টমস থেকে ছাড়িয়ে আনতে হবে, কিন্তু দফায় দফায় টাকা দেওয়ার পর জানলেন পুরোটিই ছিল প্রতারণা। অন্যদিকে মাত্র 15 টাকার বিনিময়ে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আবেদন আর অনুমতিপত্র তৈরি করা হয়েছে, সেগুলো আবার সরবরাহ করা হয়েছে বিভিন্ন দপ্তরে। তারই মূল হোতা আলামিন। আর করোনা পরীক্ষা নিয়ে প্রতারণায় গ্রেপ্তার হওয়া প্রতারকদের কাছ থেকে পাওয়া গেছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য। এছাড়া প্রতারকরা ধরাছোঁয়ার বাইরে থাকতে নিজেদের মধ্যেও কখনো স্বাভাবিকভাবে ফোনে কথা বলতো না। তাদের যোগাযোগের মাধ্যম ছিল সম্পূর্ণ আলাদা, মুহূর্তেই পাল্টে ফেলতো নিজেদের চেহারা ও কণ্ঠস্বর। আর এমন প্রতারকদের কাছ থেকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে আইনশৃঙ্খলায় নিয়োজিত কর্মকর্তারা। আপনার আশপাশের যে কোনো অপরাধমূলক ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো যেমন আপনার দায়িত্ব, তেমনি যে কোনো অনিয়ম আর অপরাধের খবর নির্ভয়ে নিঃসংকোচে প্রচার করা আমাদের দায়িত্ব, ক্রাইম সিনের দায়িত্ব। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন।